বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরিজ শুনুন স্পটিফাইতেও, প্রতি সোমবার সন্ধ্যে 7টা। এই কাহিনীর চরিত্র এবং কাহিনীর বিষয়বস্তু সম্পূর্ণই কাল্পনিক। এই কাহিনীর সাথে বাস্তবের কোনো মিল নেই। ব্ল্যাক ইনভেনশন। সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প PM অরিজিনালস প্রেজেন্টস আদিত্য ঘোষের লেখা প্রলয়। ভোররাত থেকে মুষলধারায় বৃষ্টি। সোনারপুর স্টেশনের ধারে 3তলা বাড়ি। ছোটবেলাতেই মা বাবা হারায় প্রলয়ের সান্নাল। মাত্র 4টে দিন হলো প্রলয় 26-এ পা রাখল। নিচের তলায় বৈঠকখানা ও ঘর, দোতলায় ওরা থাকে, অর্থাৎ প্রলয় এবং তার একমাত্র বন্ধু আকাশ। আকাশ সবসময় প্রলয়ের সাথে সাথে উঠা বসা করে। এ বাড়িটা প্রলয়ের বাবা করে দিয়ে যান। যতদিন ঠাকুমা ছিলেন, রান্নাবান্না নিয়ে বা ঘর গোছানো নিয়ে তেমন কোনো চিন্তাভাবনাই ছিল না। বেশ খানিক পয়সাও রেখে যায় প্রলয়ের বাবা। 1 বছর হয়েছে ঠাকুমা গত হয়েছেন। এই মুহূর্তে প্রলয় আর আকাশ উপস্থিত এই বাড়িটিতে। 3তলাটা তাদের স্টাডি রুম। আকাশ বেশ ভোরে উঠে চা বসাতে যাবে কি দেখে বাইরে মুষলধারায় বৃষ্টি। আকাশ দৌড়ে 3তলায় যায় স্টাডি রুমের জানলা বন্ধ করতে। আকাশ গিয়ে দেখে প্রলয় যেন কখনই উঠে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে আকাশ বলে ওঠে, কি রে প্রলয়, কখন উঠলি? আর বৃষ্টিতে বারান্দা দাঁড়িয়ে কেন? এই প্রলয়, আয় আয়, তুইও এসে একটু ভিজে দেখ। এই বৃষ্টির ভাইবটাই আলাদা। একবার চোখ বন্ধ করে ভেজ তো দেখি আজ। ওটাই বাকি আছে। চোখ বন্ধ করে ভিজি আর তারপর চোখ বন্ধ করে বিছানায় পড়ি। তাড়াতাড়ি নিচে আয়, চা বসিয়েছি। নিচে চা বসিয়েছি বলে রুমের জানালা চেক করে আকাশ দ্রুত গতিতে দোতলায় চলে যায়। বেশ কিছুক্ষণ কেটে গেছে। চা টকবগিয়ে ফুটছে গ্যাসে। আকাশ নিজের মনেই বলতে থাকে, এবারে কতবার ওকে শুধু ডাকতেই হবে। বাকি দিনটা তো পড়েই আছে। যত দিন বাড়ছে ও যে কোথায় হারিয়ে যাচ্ছে বোঝা মুশকিল। মুখে একগোছা দাড়ি নিয়ে মুচকি হেসে প্রলয় কিন্তু তখন চুপ করে আকাশের কথাগুলো শুনছিল। মুখের কথাটা কেড়ে নিয়ে হালকা বেশ মজার সুরে বলে উঠল, আকাশ, যতই চেষ্টা করি হারাতে আর পারলাম কই। দে চাটা বরং দে, আমি ঝট করে মুখটা ধুয়ে আসি। আকাশ যতই প্রলয়কে দেখে ততই ভাবনায় পড়ে যায়। আজ থেকে 2-3 বছর আগেও এইরকম ছিল না সে। সেই সময় খুব হাসি খুশি আমোদ প্রমোদ করা ছেলে ছিল। কিন্তু ঠাকুমা গত হওয়ার পর ও যেদিন বুঝলো যে ওর ঈশ্বর আর আকাশ ছাড়া কেউ নেই এই দুনিয়ায়, সেই দিন থেকে ও এরকম। কিরে, কি এত চিন্তা করছিস? চাটা দে। এই আকাশ, আমার স্টাডি রুম থেকে একটু সিগারেটটা নিয়ে আয় তো। আকাশ সিগারেট আনার জন্য 3তলার রুমে যায়। সিগারেটের বাক্সটা টেবিল থেকে নিয়েই চোখ যায় একটি বইয়ের দিকে। চমকে ওঠে আকাশ। নিচে এসে জিজ্ঞাসা করে ওঠে, এই প্রলয়, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো? চায়ে চুমুক দিয়ে বরাবরের সেই অভ্যেসবশত সিগারেট জ্বালাতে জ্বালাতে বলে ওঠে প্রলয়, বল। তুই অ্যাকচুয়ালি কি করতে চাইছিস বলতো? কেন হঠাৎ এরকম প্রশ্ন করছিস কেন আকাশ? তুই তো সব জানিস।
হ্যাঁ জানি, কিন্তু কিন্তু শোন, একটা কথা বলি আকাশ, আমাদের জীবনের কিন্তু কোনো দাম নেই যতক্ষণ না পর্যন্ত কোনো জ্ঞান আসছে। পড়তে থাক, জানতে থাক, জিজ্ঞাসা নিয়ে আয় জীবনে আকাশ, বুঝলি? আকাশ সেই মুহূর্তে প্রলয়কে খুলেও কিছু বলতে পারছে না, যে ও কেন ওকে এসব জিজ্ঞাসা করছে। আকাশ যে আগের প্রলয়কে চাইছিল। আচ্ছা আকাশ, কি এত চিন্তা করছিস বলতো? আরে না না, সেরকম কিছু না। বাইরে তখনও অঝোর ধারায় বৃষ্টি পড়ে চলেছে। আকাশ আরো কালো হয়ে এসেছে। মাঝে মধ্যে পড়ছে কানের পর্দা ফাটানো বাজ। প্রলয় চলে যায় আবার স্টাডি রুম, চুপ করে বসে পড়ে কিছু বইপত্র নিয়ে, ঢুকে যায় বইয়ের পাতায়। ঠিক সেই সময় আসে আকাশ এবং বলে ওঠে, এই প্রলয়, কি করছিস রে? কেন, কিছু হয়েছে নাকি? তুই মিস্টিরিয়াস কোনো প্লেস দেখেছিস বা পড়েছিস? তা পড়েছি, যদিও দেখিয়েওছি। যদিও বল না একটু। হঠাৎ তুই আবার এসব অবাক করে দিচ্ছিস তো আমাকে। আমি তো টেবিলে এই বইটা দেখলাম, তাই জিজ্ঞাসা করতে আসি। আকাশ বেশ কৌতূহলের সাথে প্রলয়ের কাছে শুনতে চায় রহস্য রোমাঞ্চ মাখানো কোনো স্থানের বিষয়, যা বর্তমানেও এক্সিস্ট করে। প্রলয় একভাবে আকাশের দিকে তাকিয়ে থাকে, বলে ওঠে, নর্থ সেন্টিনেলের নাম শুনেছিস? সেই কে, কোনো ঐতিহাসিক নাকি? দূর পাগল, নর্থ সেন্টিনেল হলো এক অভিশপ্ত দ্বীপ, যা আমাদের ভারত মহাসাগরের ধারে উপস্থিত, যেখানে এখনও সভ্যতার কোনো লেশমাত্র চিহ্ন নেই। এমনকি সরকার থেকেও ওটাকে নিষিদ্ধ বলে মার্ক করে রাখা আছে। কোনো কারণে যদি ভুলবশত তুই চলেও যাস, তাহলে তাহলে বল। তাহলে ওরা তোকে খেয়ে নেবে। কি বলছিস রে, এত ভয়ঙ্কর? আকাশ, এ তো কিছুই নয়, এর থেকেও অনেক রহস্যময় কিছু রয়েছে আমাদের এই পৃথিবীতে। এই সকল আশ্চর্য রহস্য রোমাঞ্চ নিয়ে আলোচনা চলাকালীন হঠাৎ আকাশের ফোন বেজে ওঠে। ফোনের ওপার থেকে এক চেনা কণ্ঠস্বর ভেসে আসে। কিরে আকাশ, আছিস কেমন তোরা? কোনো ফোন টোনও নেই, যোগাযোগও নেই, তোদের অনেকবার হোয়াটসঅ্যাপও করেছি, কোনো রিপ্লাইও নেই তোদের। বাপরে বাপ, এবার একটু বলতে দে। আগের মতনই তো রয়ে গেলি দেখছি। আমরা ভালোই আছি, তা আছিস কোথায়? রাজস্থান। তা আসবি কবে? চলে আয়, পুজোতে জমিয়ে আড্ডা হবে। এনে দেখ প্রলয় কি বলছে। কই কই, দে দে। আবিরের সাথে পরিচয় একবার কার্শিয়াং যেতে গিয়ে। তখন থেকেই প্রলয় আকাশের সাথে আবিরের বেশ ভালোই সম্পর্ক। আবির একজন জার্নালিস্ট, তাই এদিক ওদিক ঘুরতেই ব্যস্ত। ফোনেই নানান আলোচনা করতে করতে হঠাৎ আবির প্রলয়কে বলে ওঠে, চলে আয় না এখানে, একেবারে পুজো কাটিয়ে তারপরেই যাস। দেখছি, তোকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, ওকে? সাবধানে থাকিস, বাই। আবিরের সাথে এই দীর্ঘ কনভারসেশন হওয়ার পর প্রলয় একটি সিগারেট জ্বালায়, বারান্দায় যায়। তখনও বৃষ্টি পড়েই চলেছে, যদিও গতিটা একটু কম। বারান্দা থেকে ঘর একবার পায়চারি খেতে খেতেই হঠাৎ আকাশের সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে ওঠে প্রলয়, আকাশ, তুই বলছিলি না যে রহস্য রোমাঞ্চ? হ্যাঁ, সে তো বলছিলাম। কেন বলতো? চল তাহলে, এবারে সত্যি আমরা যাব সেই রহস্য রোমাঞ্চ স্থানে। বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে আকাশ প্রলয়ের দিকে। কোথার থেকে কোথায় বাঁক নিচ্ছে সবকিছুই কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আকাশ কিছুই বুঝে উঠতে পারছিল না, শুধু এটা বুঝলো যে প্রলয় খুব হুজুগে আর খুব বেপরোয়া। তা যাবোটা কোথায় রে? এমন কোনো জায়গা আছে ভারতে? কুলধারা, পিঙ্ক সিটি। পিঙ্ক সিটি মানে তো রাজস্থান, কিন্তু কুলধারা? সব বলবো, আগে একটা কাজ কর, আমি অনলাইনে টিকিট বুক করছি, তুই লাগেজ গোছা। আর শোন, ক্যামেরা কিন্তু নিতে ভুলবি না। এই বলে তড়িঘড়ি সব ব্যস্ত হয়ে উঠল। যাকে বলে উঠলো বাই তো কটক যায়।
আকাশের মনে তখন আনন্দের ঢেউ, কিন্তু কৌতূহলের ছাপটাও রয়েছে কুলধারা নিয়ে। এই প্রলয়, আমরা বেরোবো কবে? ও ভালো কথা, আবিরকে তো জানিয়ে দিতে হবে। প্রস্তুতি পর্ব প্রায় শেষ, কারণ পরের দিনের ফ্লাইট। সমস্ত খবর নিয়ে টিকিট কনফার্ম করে নেয় প্রলয়। কতক্ষণ লাগবে রে? সত্যি দারুণ এক্সাইটিং লাগছে। আচ্ছা, আমরা এক্স্যাক্টলি থাকবোটা কোথায়? আকাশ, দাঁড়া ভাই, তুই তো পারলে আজকেই রওনা দিবি দেখছি। আমার খুব কৌতূহল হচ্ছে। আসলে বেশ কয়েকটা বছর পর আমরা ট্যুরে যাচ্ছি। এই প্রলয়, লাস্ট কবে গেলাম যেন? কবে গেলাম সেটা অন্তত ঠিক মনে নেই, কিন্তু এটা জানি যে আমরা লাস্ট কার্শিয়াং গেছিলাম। শোন, এবারে চল খেয়ে নে, দুপুরেও ঠিক করে খাওয়া হয়ে ওঠেনি এইসবের চক করে। চল চল। ওরা খাবার টেবিলে যখন বসে তখন রাত প্রায় 11টা। হঠাৎ আকাশ বলে ওঠে, আচ্ছা, আমরা যাব কোথায় প্রলয়? রাজস্থান? না, যোধপুর। যোধপুর? কিন্তু আর কোনো কিন্তু যদি কিংবা নয়, রাত অনেক বাড়ছে আকাশ, কালকে সকালের আবার ফ্লাইট। আচ্ছা শোন, লাগেজগুলো একবার রিচেক করে নিস তো। আমি স্টাডি রুমে গেলাম। আর ও হ্যাঁ, ভালো কথা, আসার সময় সিগারেটের প্যাকেট আর লাইটার নিয়ে আসিস। প্রলয় স্টাডি রুমে গিয়েই টেবিল ল্যাম্প জ্বালিয়ে বসে পড়ে কুলধারার ইতিহাস নিয়ে। ইতিহাস থেকে যা জানতে পারে তাতে প্রলয় বেশ নড়ে চড়ে বসে। কখন যে সেই পরিত্যক্ত কুলধারাতে চলে যায় জানে না। আচমকাই আকাশ ডাকে। প্রলয় সম্বিত পায়। ঘাড় ঘুরিয়ে ঘড়ি দেখতেই চমকে ওঠে প্রলয়। দেখে রাত 1টা ছুঁই ছুঁই। কটা বাজে দেখেছিস? চল এবার ঘুমা, সকাল সকাল উঠতে হবে। আকাশে বেশ বিদ্যুৎও চমকাচ্ছে, মনে হয় রাতে বৃষ্টি হতে পারে। ওরা শুয়ে পড়লেও প্রলয়ের চোখে কিন্তু তখন কুলধারা গ্রাম। আস্তে করে উঠে বারান্দায় যায়, একটা সিগারেট জ্বালিয়ে চোখ বন্ধ করে ভাবতে বসে যায় অনেক কিছু। আচমকাই কে যেন ওর পাশে এসে দাঁড়ায়। আস্তে করে চোখ খুলে দেখে আকাশও ওর মতো চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে প্রলয়ের পাশে। কিরে, ঘুমাসনি? তোর চোখে ঘুম নেই? কোনো কিছু নিয়ে কি খুব চিন্তায় আছিস? বুঝতেই পারি ভাই, তাই আসলাম। প্রলয়, তোর পাশ কিন্তু কোনোদিনও ছাড়বো না। কিন্তু কি হয়েছে বল? কোনো কিছু নিয়ে কি খুব চিন্তা করছিস? বলতে পারিস প্রলয়। আমরা তাহলে কুলধারায় যাচ্ছি, তাই তো? কিন্তু কেন বলতো? না, তোর টেবিলের বইটা দেখছিলাম, তাই আর কি। স্টাডি করছিলাম এই কুলধারা নিয়ে, বুঝলি। এরপর তারা রওনা দেয় রাজস্থান। কলকাতা বিমানবন্দর এমনিতেই খুব ব্যস্ত, যদিও ফিকে হয়ে উঠেছিল ওদের ব্যস্ততার কাছে। যতক্ষণ না ফ্লাইটে উঠছিল আকাশ, ততক্ষণ যেন আশ্বস্ত হতে পারছিল না। শেষমেশ ফ্লাইট রওনা দেয় ওদেরকে নিয়ে যোধপুরের দিকে। প্রথমে যোধপুর এয়ারপোর্টে নেমে সেখান থেকে জয়সালমীর স্টেশন, সব মিলিয়ে প্রায় 5 ঘন্টার যাত্রা। ওয়াও, দারুণ জায়গা, কি বলিস প্রলয়? দারুণ তো হবেই, আমরা যে এখন পিঙ্ক সিটির আন্ডারে। মাথাটা বেশ টিপ টিপ করছে। বাড়িতে থাকলে এতক্ষণে 2-4 কাপ চা হয়ে যেত। কি বলিস প্রলয়? সোজা সাপটা বল না যে চা খাবো, একই রকম রয়ে গেলি তুই। যখন ওরা জয়সালমের পৌঁছায় তখন বেশ বেলা। ওরা প্রথমেই গিয়ে ঢোকে একটা চায়ের দোকানে। জয়সালমের বা রাজস্থান বলে এটা নয় যে সবার রং বেরঙের ঝালর পোশাক হবে বা ইয়াব বড় পাগড়ি হবে, তবে ভাষাটা কিন্তু দেহাতি। চা আর সিগারেটের পর্ব শেষ করতে করতেই আকাশ বলে ওঠে, ওহো, ভালো কথা প্রলয়। বলছিলাম আবিরকে একটা ফোন করে নে, আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল। কথা হয়ে গেছে। ও আমাদের জন্য এখানে যে হোটেলটা ঠিক করেছে তার নাম্বার অলরেডি সেন্ড করে দিয়েছে আমাকে। ও আসবে না? না,
আমরা যাব কয়েকদিন পর। তাহলে এখানে কদিন থাকবো? দাঁড়া, আগে মিশনটা কমপ্লিট হোক। মিশন? এ কি বলতে চাইছিস বলতো? কিসের মিশন? প্রলয় আর কোনো উত্তর না দিয়েই হাঁটতে থাকে গন্তব্যস্থল অর্থাৎ হোটেলের দিকে। ওদিকে আকাশ বেশ ভাবনায় পড়ে যায় যে কিসের মিশন। শেষমেশ হোটেলে ঢুকে বিছানায় কোনো রকমে ব্যাগ রেখে ঝুপ করে বসে পড়ে। এই প্রলয় শোন, তুই কিসের মিশনে এসেছিস বলতো? দেখ, চুপ করে এই মুচকে হাসবি না ভাই, বল না একটু। অন্তর্ধান। অন্তর্ধান মানে? বিকেলের পরন্ত রোদে হোটেলের লনটা বেশ সুন্দর হয়ে উঠেছিল তখন। বালিয়াড়ির দেশ এই জয়সালমের, রাজস্থান। দিনের বেলায় যতটা শুষ্ক, রাতে ঠিক ততটাই ঠান্ডা। এখানকার বেশিরভাগ হোটেলের পাথর বেল পাথর দিয়েই তৈরি। সেই বেল পাথর যা একসময় কাউকে মুগ্ধ করেছিল। এই কথার সাথে সাথেই আকাশ বলে ওঠে, কাকে মুগ্ধ করেছিল? বিখ্যাত সেই ব্যক্তিত্বের মানুষ সত্যজিৎ রায়। দেখেছিস তো সিনেমাটা? সোনার কেল্লা? গুড, সোনার কেল্লা। পুরো কেল্লাটাই জানিস বেলপাথর দিয়ে করা, যেখানে এখনও নাকি সূর্যের আলো পড়লেই রংটা পুরো সোনার মতো হয়ে যায়, তাই জন্যই নাম সোনার কেল্লা। সে তো বুঝলাম, কিন্তু এর সাথে অন্তর্ধানের? আছে আছে, যেখানে সোনার কেল্লা সেখানেই ফেলুদা, আর সেখানেই কি? প্রলয় এরকমই বেশ ভাবনা চিন্তা করে কথা বলা মানুষ। আকাশ জানতো না যে প্রলয়ের সাথে আবিরের কথাবার্তা হয়ে গেছে। আবিরের পেশা ও প্রলয়ের এই ধরনের নেশায় এত দূরে আসা, সেটা আকাশ টেরও পায়নি। আকাশ, রেডি হলি? চল বরং বাইরে থেকে একটু ঘুরে আসি, এখানে কিন্তু আবার তাড়াতাড়ি সব বন্ধ হয়ে যায়। প্রলয় এবং আকাশ বাইরে থেকে সব খবর নিয়ে আসে কুলধারা নিয়ে। হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় 9টা বেজে যায়। এদিকটায় সবাই 10টার মধ্যে খেয়ে দিয়ে ঘুম দিয়ে দেয়। যত রাত বাড়ছে আবহাওয়াটাও বেশ নরম হচ্ছে, যদিও মাসটা সেপ্টেম্বর। হোটেলের বেডে শুয়ে হাতে সিগারেট জ্বালিয়ে বেশ গম্ভীরভাবে গল্পটা বলতে শুরু করে প্রলয়। শোন তাহলে আকাশ, 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে পালিওয়াল ব্রাহ্মণ সমাজ এই কুলধারা গ্রামটার প্রতিষ্ঠা করে। তখন কিন্তু বেশ সুন্দর গোছানো ছিল এই গ্রাম। কুলধারার বেশ কয়েকটা বছর এত সুন্দর পরিবেশ কাটতে না কাটতেই সেই গ্রামের একজন শাসক সেলিম সিং, যার নজর পড়ে যায় গ্রামের মুখিয়ার মেয়ের দিকে। শুরু হয় এক নতুন অধ্যায়। সেলিম সিংয়ের অত্যাচারের মাত্রা দিনকে দিন বাড়তেই থাকে। গ্রামের মুখিয়ার মেয়ে হঠাৎ করে অন্তর্ধান হয়ে যায়। তারপর বল। তারপর আর কি, রাতারাতি ঘর ছাড়ে সবাই। সেই ব্রাহ্মণ পালিওয়ালরা অভিশাপ দিয়ে যায় এই গ্রামকে যে এটা অভিশপ্ত গ্রাম হয়ে থাকবে সারা জীবন। জানিস আকাশ, আজও নাকি রাতের বেলা অনেক রহস্যময় ছায়া আর আওয়াজের নাকি চলাফেরা সেখানে পাওয়া যায়। আকাশ মন দিয়ে বেশ শুনছিল। কিরকম অদ্ভুত এক স্থান, বেশ গা ছমছমে, আবার রহস্য মাখানো। রাজস্থান নামটার সাথেই যেন রহস্য জুড়ে আছে। সেই রাতে এই গল্প মাথায় নিয়ে শুয়ে পড়ে দুই বন্ধু। পরের দিন সকালবেলা। এই আকাশ, ওঠ ওঠ, সকাল হয়ে গেছে, রেডি হ, চল বেরোতে হবে তো। আগে চাটা বরং খেয়ে নি। তারপর কোথাও যাব নাকি আমরা? কুলধারা। ঘুম ছুটে যায় আকাশের চোখ থেকে। আকাশ বলে ওঠে,
কে? কুলধারা? শোন ভাই, চল না বরং রাজস্থান বা সোনার কেল্লায় ঘুরে আসি। এইসব কুলধারা টুলধারাই কেন? আকাশ, একবার ভেবে দেখ তো, আমরা আচমকাই ফেরত যেতে চলেছি সেই ঊনবিংশ শতাব্দীতে। আকাশ, দেরি করিস না, লেটস গো। অজ্ঞতা আকাশ রেডি হয়ে প্রলয়ের সাথে বেরিয়ে পড়ে কুলধারা। 8 ঘন্টায় গিয়ে পৌঁছায় ঘোড়ার গাড়ি করে সেই পরিত্যক্ত ভগ্নাবশেষের দোরগড়ায়। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে প্রলয়। বরাবরের অভ্যাসবশত প্রলয় ভাইব নিতে থাকে। এদিকে আকাশ ততক্ষণে গ্রামে প্রবেশ করার জন্য টিকিট কেটে রেডি। শেষমেশ পা রাখে সেই অভিশপ্ত গ্রামে ওরা। আকাশ, বল। এই জায়গার ঘোরার লাস্ট টাইম জানিস? বিকাল। কিন্তু যেভাবে হোক কিন্তু আমরা বেরোবো না। প্রলয়, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কোনো দরকার আছে এইসব সিদ্ধান্তের? দরকার তো অনেক কিছুরই হয়, আবার অনেক দরকারে অনেক কিছু অদৃশ্য হয়ে যায়। প্রলয়ের এই পাগলামো আর না বোঝা কথায় বেশ উদ্বেগে পড়ে যায় আকাশ। হঠাৎ মাথায় আসে আবিরের কথা। একটু এগিয়ে গিয়ে ফোন করে সে আবিরকে। আবিরের সাথে কথা বলতে থাকে আকাশ, কিন্তু যা শোনে তাতে গা শিউড়ে ওঠে। আরে তোরা কি খেপেছিস যে ওখানে রাত কাটাবি? আমি তো বললাম ওকে, কিন্তু কে বোঝায় বলতো খ্যাপাটাকে? আরে এর আগেও বেশ কয়েক বছর আগে 3 জন পর্যটক ওখানে যায়, কিন্তু কিন্তু হ্যালো হ্যালো, দূর, এত নেটওয়ার্ক প্রবলেম হলে হয়? এই আবার বিকেলও হতে চললো। আকাশ তখন কিন্তু খুবই চিন্তিত। হঠাৎ প্রলয় আকাশকে আওয়াজ দেয়। আকাশ, এই আকাশ, এদিকে আয়, দেখ, তাড়াতাড়ি আয়। ওয়াও, এরকম ভাঙাচোরা জায়গায় এত সুন্দর শিব মন্দির। কিন্তু দেখ, দেখে মনে হচ্ছে না যে এখানে এখনো ব্যবহারের চল রয়ে গেছে? চারিদিকটা বেশ শুনশান। বালির মধ্যে প্রায় বেশ কয়েক একর জায়গায় এই গ্রাম। ভাঙা প্রস্তরের মাঝে ভূতের মতো ঝুঁকে দাঁড়িয়ে পাথরের থাম। মন্দিরের দালান বলে কিছুই নেই আর। চারিদিকে বেশ বুনো গাছের চারা উকি মারছে। মন্দিরের ভেতরের ঘণ্টার দড়িতে বাসা বেঁধেছে মাছির শাড়ি। শিবের বেদিটা শুধু বেশ পরিষ্কার। যেদিকে তাকানো যায় বিক্ষিপ্তভাবে ছড়ানো শুধু অভিশাপ্ততার ছোঁয়া, যা মনে করিয়ে দেয় সেই সেলিম সিং এর নির্মম অত্যাচার। বেশ কিছুটা এগিয়ে যায় ওরা। গ্রামের মেন ফটক থেকে প্রায় 2 কিলোমিটার। বেশ কয়েকজন পর্যটক কিছুক্ষণ আগেও যেন হাঁটছিল। তারাও মনে হয় সময় শেষ বুঝে রওনা দিয়েছে মেন ফটকের দিকে, কিন্তু ওরা যায়নি। এই প্রলয়, কোনো দরকার আছে কি এসব নিয়ে খেলা করার? এই আমাদের সোনারপুর বা কলকাতা নয়। চুপ কর। দেখ, একটা কিরকম ফিল হচ্ছে না? অন্ধকারের মধ্যেও আস্তে আস্তে করে যেন ভেসে উঠছে এই কুলধারা গ্রাম। ব্যাপক। শুধু গ্রাম নয়, অভিশপ্ত গ্রাম বল। জানিস এখানে আরও সব জানি। বেশ কয়েকজন পর্যটক আসে আর অন্তর্ধান হয়ে যায়। কয়েকদিন পর নাকি তাদেরকে নিজেদের রুমে মৃত অবস্থায় পাওয়া যায়, তাই তো? প্রলয়, চল চল, এখনই সময় আছে সব, চল চল চল। বেশ আতঙ্ক চেপে বসেছিল আকাশের চোখে মুখে আর সারা শরীরে। মানুষ ভয় পেলেই বলে গা ভার হয়ে আসছে। আসলে সেই আতঙ্কের ডোপামিন তাকে গ্রাস করে। প্রলয় এই কুলধারা নিয়ে বেশ রিসার্চ করছিল, এমনকি আবিরের সাথেও কথা হয় তার। আগেরবারের পর্যটকের মৃত্যু যদিও আরও আতঙ্কের ছাপ ফেলে দেয় আকাশের মস্তিষ্কে, ঠিক সেই সময় আচমকাই আকাশের চোখ যায় মন্দিরের পেছনের ভাঙা থামের দিকে। প্রলয়, এই প্রলয়, দেখ, কেউ যেন খুব তাড়াতাড়ি চলে গেল। শোন, আমার ঠিক ভালো বোধ হচ্ছে না, কিন্তু আকাশ, নর্মাল থাক। একটা কথা বলি তোকে,
যে কোনো হিস্টোরিক্যাল প্লেস মানেই কিন্তু বেশ আতঙ্ক রহস্য ভরা আর গা ছমছমে, কিন্তু কিন্তু কি রে বল? কিন্তু ভৌতিক নয়। অযথা ভৌতিক পরিবেশ তৈরি করিস না। এইসব আলোচনা করতে করতে হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে সেই কুলধারা গ্রামের চিত্র। বেশ গা ছমছমে অন্ধকারে ওরা দেখতে পায় জীবন্ত হয়ে উঠেছে সেই কুলধারা গ্রাম। মেঠো রাস্তা, সারি সারি হাট বাজারের ব্যস্ততায় মানুষের চলাফেরা ওদের মধ্য দিয়ে। মন্দিরে বাজতে থাকে ঘণ্টার ধ্বনি, আকাশ বাতাস ভরে ওঠে ধূপধুনোর গন্ধে। অদ্ভুত এক পরিবেশ তৈরি হয়ে ওঠে। আকাশ শক্ত হাতে চেপে ধরে প্রলয়ের হাত। প্রলয়ের চোখের মনি জল করতে থাকে এসব দেখার পর। হঠাৎই দেখে কোথা থেকে এক দুরন্ত ঘোড়ার গাড়ি এসে থামে ওদের সামনে। সুঠাম চেহারার সুন্দর রাজপোশাক একজন নামে। মনে হয় এই সেই সেলিম সিং। ঠিক তখনই চারিদিকে চিৎকার পাৎকার শুরু হয়ে যায়। সবাই যেদিকে পারে দৌড়ায়। বাচ্চাদের কান্নার আওয়াজ আর নেওয়া যাচ্ছিল না। আচমকাই দেখে ওদের সামনে প্রকাণ্ড সে হাট বাজার দাও দাও করে জ্বলতে শুরু করে, আর অট্টহাসে ফেটে পড়ে সেলিম সিং। দুইজনে এবার চোখ বন্ধ করে চিৎকার করতে যাবে কি, এই প্রলয় কি হয়েছে তোর? সারা রাত বারান্দায় বসে বসে কি ঘুমিয়ে পড়েছিলি? কি রে, ঠিক আছিস তো? ওহ, আমি কোথায় বলতো, মাথাটা এত ধরে আছে না। তুই কি সারা রাত্রির এই কুলধারার রহস্য পড়ছিলি? কতদিন বলেছি এই রাত অবধি পড়িস না, বললে তো শুনবিও না। অবাক লাগছিল প্রলয়ের, কোনোটাই মেনে নিতে পারছিল না। কুলধারা গ্রামের অভিশপ্ত সত্যতা, নাকি কোনো কিছুর। ওট চা নিয়ে আসছি। আর শোন, এত সত্য জানতে যাস না, তোকে তো বললে তুই শুনবিও না। শোন আকাশ, অনেক সত্য রহস্য আছে যার ব্যাখ্যা নাকি আজও পাওয়া যায় না, হয়তো বলেও বোঝানো যায় না। যাকে বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাহলে কি হয়েছিল সেদিন প্রলয়ের? প্যারাসোমনিয়া ডিসঅর্ডার, নাকি সেদিন সত্যি সত্যি এসেছিল কুলধারার অভিশপ্ত সেলিম সিং? Black Invention. নমস্কার বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়ে দেবে। দেখা হচ্ছে আবারও শনিবার ঠিক রাত 11টা 11।